নমস্কার। আমার এখন আমরা বর্তমানে তো একটা যুদ্ধের আবহের মধ্যে আমরা দিনগুলোকে কাটাচ্ছি। না না, আমরা অন্য দেশে যুদ্ধ হলো, আমরা সেগুলোকে আমাদেরকেও ফেস করতে হচ্ছে। যাই হোক, তা আমরা সাধারণ মানুষেরা তো যুদ্ধ চাই না, শান্তি চাই। তারই শান্তির সপক্ষে আমার একটা ছোট্ট একটা কবিতা আমি বলি। সেদিন কলেজ স্ট্রিটের মোড়ে ঝোলা ভর্তি কবিতা নিয়ে তুমি দাঁড়িয়েছিলে। মানুষজন আসছে, জিজ্ঞাসা করছে, ফেরিওয়ালা, একটা প্রেমের কবিতা পাওয়া যাবে? তুমি হাসি মুখে বিচিত্র সব রঙিন প্রচ্ছদের বই এগিয়ে দিয়ে বললে, এটা নিন, ভালো বই। কবিতাওয়ালা কি করে বইটার ভালো মন্দ জানলেন? স্রষ্টা বোঝে সৃষ্টির রহস্য। এক কবি এসে বলেন, একটা প্রতিবাদী কবিতার বই পেতে পারি? একটা কালো মলাটে আগুন পাখির প্রচ্ছদ আঁকা বই কবির হাতে তুলে দিলেন কবিতাওয়ালা। একজন অতি বিপ্লবী মার্কা ঢঙে বলে, যুদ্ধের কবিতা আছে এমন বই দেখান তো। যুদ্ধের তো কোনো কবিতার বই নেই, শান্তির কবিতা নেবেন? সব আছে, যুদ্ধ নেই। আমি স্বপ্নের ফেরিওয়ালা, শান্তি পথের যাত্রী। যুদ্ধ ধ্বংস করে, শান্তি স্বপ্ন দেখায়। কবি মাথা নিচু করে বিড়বিড় করে বলে, যুদ্ধ ধ্বংস করে, শান্তি স্বপ্ন দেখায়। যুদ্ধ ধ্বংস করে, শান্তি স্বপ্ন দেখায়। যুদ্ধ ধ্বংস করে, শান্তি স্বপ্ন দেখায়। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আবার চলে এসেছি আমাদের একটা স্পেশাল এপিসোড নিয়ে। আর অ্যাজ ইউজুয়াল আমাদের সঙ্গে আজকেও রয়েছেন আমাদের একজন স্পেশাল গেস্ট। ইতিমধ্যে একটা অসাধারণ কবিতার মধ্যে দিয়ে তার সাথে আপনাদের পরিচয় হয়েই গেছে, তাও আর একটু ভালো করে পরিচয় করিয়ে দিই। আমরা জানি আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে এমন অতিথিরা থাকেন যারা তাদের প্রফেশনাল লাইফ, তাদের কর্মজীবনটাকে সামলানোর পাশাপাশি তাদের ভালো লাগার কাজ, তাদের প্যাশনটাকে বাঁচিয়ে রেখেছেন, সেটাকেও চর্চায় রেখেছেন। আমাদের আজকের অতিথি, তিনি বেশ কিছুদিন ধরে কিন্তু পত্রিকা জগতে যুক্ত ছিলেন, পত্রিকায় চাকরি করেছেন। আর একদিকে তার বেশ সাহিত্যের কলমটা বেশ জোরদার। সেটা গল্প হোক বা কবিতা, বেশ অনেক ধরনের লেখায় ভালো মতো হাত পাকিয়েছেন। তো সেই সমস্ত লেখালেখি, তার জীবনের গল্প, আর তার জীবনের এই যে এত লম্বা চলার পথ, এই এত ওঠানামা, তার মধ্যে দিয়ে সাহিত্যকে উপলব্ধ করা, আর সেই সাহিত্যকে এতদিন ধরে বাঁচিয়ে রাখা, সেই সব কিছু নিয়ে আজকে গল্প শুনবো। আর আমি এখন আমাদের আজকের বিশেষ অতিথি প্রতিমা মুখোপাধ্যায়কে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার প্রতিমাদি। নমস্কার। প্রথমেই যে প্রশ্নটা না করলে নয়, এই তো বেশ লম্বা সময় ধরে তো চর্চা চলছে, হ্যাঁ, কিন্তু শুরুটা কবে হয়েছিল? লং জার্নি। হ্যাঁ, শুরুটা আমার শুরু হয়েছিল একদম স্কুল লাইফে, যেখানে আমি, আমাদের ওয়াল ম্যাগাজিন হতো। তো সেই ওয়াল ম্যাগাজিনে ছোট্ট ছোট্ট গল্প লিখে, ওইখান থেকেই আমার শুরুটা বলা যায়। তারপর একটু একটু করে আগাতে আগাতে এই জগৎটাকে কবে কোন দিন যে ভালোবেসে ফেলেছিলাম আমি জানি না। তা আমি যে পত্রিকায় কাজ করতাম, একসাথে পত্রিকা, তাই এই আজকে এখন এই একসাথে পত্রিকা বর্তমানে 60 বছর পেরিয়ে গেছে। তা সেই 60 বছরের আমি এখন সেই শুরু থেকে তো আমি ছিলাম না। তা সেই 60 বছর সেখান থেকে আমি যাত্রা শুরু করেছি এই পত্রিকাতে। এক কথায় স্বীকৃতি যেটা পাওয়ার আমার এই একসাথে পত্রিকা থেকে আমি পেয়েছি। তারপরে একে একে তো বেশ অনেক কিছুই বেশ হ্যাঁ, প্রাপ্তি হয়েছে, সেগুলো একটু শুনি গল্প। হ্যাঁ, প্রাপ্তি আমার অনেকটাই ঘটে গেছে। কারণ এ পর্যন্ত আমি 6টা বই প্রকাশ করতে পেরেছি। যেমন আমার প্রথম বই আমার যেটা হচ্ছে
সাতকাহন প্রকাশনী থেকে আমার প্রথম বই বেরিয়েছিল 2021 সালে, সৌভিক মণ্ডলের এতে। তারপর 2 বছর গ্যাপ গেছিলো একটু, নানান কারণে যেমন হয়। তারপর সেখানে আমি অন্বেষা 2024-এ অন্বেষা কলকাতা বইমেলাতে শিবপ্রসাদ দাসের সম্পাদক, তার এতে আমার বই বেরিয়েছিল। অন্বেষাতে আমার তখন ওই বইটা বেরিয়েছিল, যেটা হচ্ছে ফেরারি মন। আচ্ছা, তারপর স্বীকৃতি প্রকাশনী থেকে 2024-এ কলকাতা বইমেলায় প্রকাশিত হলো বেলা শেষের বন্ধু, যে বইটা মানে প্রভূত স্বীকৃতি লাভ বলে যেটা, সেটা আমার ভাগ্যে জুটে গেছিলো আর কি। তারপর যখন 2025 এলো, এই 2025-এ আমরা গোটা কলকাতা, দেশ কাল সমাজ থেকে বাইরে দেশ বিদেশে আমাদের একটা বিরাট দ্রোহের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। সেই 2025 সালে অন্বেষা প্রকাশন থেকে তাকে কেন্দ্র করে এই দ্রোহের মধ্যে দিয়ে যখন আমরা যেটা চলছিলাম, আমার ওই বইটা 2025 সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়। বইয়ের নাম হচ্ছে দ্রোহকাল। তারপর 2025-এই কলকাতা বইমেলায় আমার প্রথম উপন্যাস প্রকাশিত হয় স্বীকৃতি প্রকাশনী থেকে, মানসী হালদার ও পলাশ হালদারের হাত ধরে। এবং এই উপন্যাসটিও যথেষ্ট মানে হয়েছে। উপন্যাসটার নাম হচ্ছে সহযাত্রী। হ্যাঁ, মানে এই উপন্যাসটা বেশ বোধহয় আপনার উপন্যাসগুলোর মধ্যে বেশ পরিচিতি লাভ করেছিল সে সময়। এবং মানুষের মনের মধ্যে একটা দাগ কেটে গেছে, যে কথা এমন লেখকের কাজ কি, যে আমাদের তো জীবনে মেয়েদের তো এমন একটা, মেয়েদের বলে না, ছেলেদেরও আছে এমন অনেক কথা থাকে, সবাইকে তো সব কথা বলতে পারি না আমরা, কিন্তু এমন কথা এমনকি মাকেও আমরা বলতে পারি না। তার সেই সমস্ত কথা থেকে আমি নিজে লেখার মাধ্যমে সেই কথাগুলোকে লেখার মধ্য দিয়ে, উপন্যাসের মধ্য দিয়ে, গল্পের মধ্যে দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। এই হচ্ছে আমার সহযাত্রী স্বীকৃতি প্রকাশনী থেকে। তারপর গত বছর 26 বইমেলায় আমার স্বীকৃতি প্রকাশনী থেকেই পলাশ হালদারের হাত ধরেই বলা যায় সুলগ্না চরিত। এই সুলগ্না চরিত বইটি আমার এবারে নিয়ে বইটা নয়, প্র্যাকটিক্যালি এখানে তো একটা গল্প গ্রন্থ, আমি বিশেষ করে গল্পকার হিসেবেই আমি পরিচিত। তা এখানে এই সুলগ্না চরিত 3য় মুদ্রণ হলো। শুধু এই গল্পটা, ওই একটা গল্প 3য়বার, যেমন ওই একসাথে পত্রিকাতে আমি যখন চাকরি করতাম তখন আমি ওইখানে ওই গল্পটা লিখেছিলাম। তারপর যখন এদের 40 বছর যখন হয়, তখন এরা একটা তখন অনেকেই বড় বড় জ্ঞানী, পশ্চিমবঙ্গের যত জ্ঞানী গুণী মহিলা লেখিকারা ছিলেন, তাদের নিয়ে এই বইটা একটা প্রকাশ হয়েছিল একটা পত্রিকাটি। সেই আমার সৌভাগ্য হলো এই নামি দামি লেখিকাদের মধ্যে আমার এই সুলগ্না চরিত গল্পটা 2য় মুদ্রণে এসে ঠেকেছিল, তার জন্যে আমি খুব গর্বিত। এই একটা। আর এই সুলগ্না চরিত, তারপরে এই বই কলকাতা বইমেলায় ওই গল্পটাকে কেন্দ্র করেই আমার এই সুলগ্না চরিত, যেটা সেই সুলগ্না চরিত এখনো পর্যন্ত কলকাতা বইমেলায় বোধহয় 8ম, মানে ওই স্বীকৃতি প্রকাশনী বইতে 8ম স্থান লাভ করেছে। বেশ, এগুলো তো বইয়ের গল্প শুনলাম, কিন্তু বইয়ের আগে তো বেশ দীর্ঘ সময় ধরে পত্রিকার সাথে যুক্ত ছিলেন, মানে লেখালেখিটা কিন্তু প্রস্ফুটিত হয়েছিল গিয়ে পত্রিকা থেকে। তো সেই পত্রিকা জীবনের কোনো স্পেশাল ঘটনা, বিশেষ কিছু এরকম রয়েছে? সেটা যদি তাহলে বলবো যে এই পত্রিকা আমাদের যখন হয়, এই পত্রিকার এই একসাথে পত্রিকাতে একটা প্রবন্ধ রচনার একটা প্রতিযোগিতা হয়েছিল। তা সেই প্রতিযোগিতাতে
আমরা আত্ম একসাথে এবং সামাজিক আত্ম এইরকম কি একটা নাম ছিল। তা সেখান থেকে সেই জায়গায় আমি গোটা পশ্চিমবঙ্গের মহিলারা সেখানে লিখেছিলেন এবং পশ্চিমবঙ্গ জুড়ে সে লেখা ছিল, সেখানে আমি তৃতীয় স্থান লাভ করেছিলাম। এবং বর্ধমান জেলায় আবার এই প্রতিযোগিতার প্রথম হয় এবং আমি সেখানে প্রথম স্থান অধিকার করে তবে আমি রাজ্যে যেতে পেরেছিলাম। তারপর ওখান থেকে আমি যখন এই কলকাতার শিশির মঞ্চে এসে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে আমি আমার পুরস্কারগুলো নিতে পেরেছিলাম। এই যে বেশ আপনার লেখালেখির থ্রুই আমরা একটুখানি জানতে পারলাম যে আপনি জীবনের অনেকটা সময় কলকাতায় কাটিয়েছেন এবং পরবর্তীকালে অবসরকালীন সময়টা আবার জেলায় অনেকটা দূরে কলকাতা থেকে। তো এই যে আলাদা আলাদা পরিবেশের মধ্যে থাকা, এগুলো কি লেখার ওপর ইম্প্যাক্ট পড়েছে কখনো? একদম একদম। তার কারণ হচ্ছে যে আমি মূলত তো আমি গ্রাম থেকে উঠে এসেছি মানে গ্রামের ঘরের মধ্যে বন্দি আমি থাকিনি। তার কারণ আমি আমার ভাই বোনেরা, জাততো ভাই বোনেদের সঙ্গে চুটিয়ে খেলা করেছি। তারপর আমার বাড়ির সামনে যেটা একটা পুকুর, বিরাট পুকুর এখনও আছে, তা সেখানে ঝাঁপাই ছুঁড়ে সাঁতার কেটেছি, সেখানেও যেমন করেছি। আবার মা যখন ঘুমিয়ে পড়তো দুপুরবেলা, তখন চুপি বাড়ির পেয়ারা গাছে উঠে সেখানে বসে থেকেছি। সেখানে বসে থেকে কোন পাখিরা পাতার ফাঁকে এসে টুকটাক করে ডাকছে, তার একটা আওয়াজগুলোকে আমি অনুধাবন করবার চেষ্টা করতাম, নকল করবার চেষ্টা করতাম। যেই নকল করতে যেতাম পাখি উড়ে পালিয়ে যেত, কারণ পাখির সঙ্গে মিলতো না তো। যাই হোক, এই তারপর ওইখান থেকে করতে করতে তারপরে তো আমি আসলাম ওখান থেকে সঞ্জয় দাসের যে পরিচালনা সম্পাদক সঞ্জয় দাস, তার পরিচালনা বা তার এতে আমি অনেক গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ উনি প্রকাশ করেছিলেন, সেখানেও আমি অংশগ্রহণ করতে পেরেছি। বর্ধমানে সংবাদ প্রভাতী বলে একটি পত্রিকা আছে, শারদীয়া পত্রিকাতে নিয়মিত আমি সেখানকার লেখিকা। একসাথে পত্রিকায় নিয়মিত আমি লেখিকা। এবং তারপর অনেক তো এই ফেসবুকের সাহিত্যের গুরুত্ব প্রচুর দেখা যায়। তা আমারই বর্ধমানের পারিজাত সাহিত্য পত্রিকা প্রতি 12 মাসই মানে বছরে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তাদের লেখা নিয়ে কাজ করে। তো আমি সেই সম্পাদক হচ্ছেন সব্যসাচী নাথ, তা তিনি মানুষ ভীষণ ভালো। তা সেই সব্যসাচী নাথ আমি সারা বছর ধরে এখানে আমি গল্প লিখে গেছি। গল্প লিখে যাওয়ার পর মানে প্রত্যেক সপ্তাহে একটা করে গল্প আমি এখানে লিখতাম। সেখান থেকে এই 2026-এ যখন শারদীয়া এটা হলো, শারদীয় সংখ্যা প্রকাশিত হলো এবং সেখান থেকে আমাকে রৌপ্য পদক এই গল্প নিয়ে যখন কথা উঠলোই তখন একটা না হয় ছোট্ট গল্প আমরা শুনি। হ্যাঁ, আমি তাহলে ছোট্ট গল্প 50 শব্দের একটা গল্প শুনিয়ে দিই। আষাঢ়ের মাঝামাঝি হতে চলল, আকাশে মেঘের ছিটে ফোঁটা দেখা নেই, ধরিত্রীর বুকের সব রস শোষণ করেছে ঠাটা রোদ্দুর। ভোর ভূতনাথ কোদাল আর তেলচিটে গামছাটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়ে কাজ পাবার আশায়। ঘরে দানা পানি নেই। ভর দুপুরে শূন্য হাতে ঘরে ফিরে ভূতনাথ এসে দেখে তুলসীর অসহায় দৃষ্টি, কোলের রুগ্ন শিশুর নিথর দেহ। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন না করলে নয়। লেখালেখি জনারের মধ্যে মানে বিষয়ের মধ্যে কি একটু সামাজিক বিষয়গুলোই বেশি পছন্দ? হ্যাঁ, সামাজিক, দেখো যে লেখা যেখানেই লেখক যখন লেখে তার বিষয়টাকে তো সমাজ থেকেই তুলে নিয়ে আসতে হবে, তা নাহলে পাবো কোথায়? তার রসদটা তো সমাজ যোগান দেয়, সমাজ থেকেই তুলে নিয়ে আসতে হয়।
যেমন গ্রামে যখন অনেকটা সময় আমি গ্রামে কাটিয়েছি, সেখানে গ্রামে গিয়ে আমি সেখানে প্রান্তিক মানুষদের সঙ্গে কথা বলতাম, প্রান্তিক মানুষদের সঙ্গে মেলামেশা করতাম। কখনো আলপথে রাস্তা দিয়ে চলে যেতাম, গিয়ে সেখানে পাকা ধানের একটা অদ্ভুত গন্ধ, সেই গন্ধমাখা গন্ধটা নিয়ে হয়তো এসে একটা অনুভূতির মধ্যে সেইটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং সেখান থেকেই আমি কোনো একটা লেখা হয়তো পেয়ে গেছি। আবার যে সামাজিক, আমাদের সামাজিক স্তরে মানুষের তো, বিশেষ করে মেয়েদের নারী কেন্দ্রিক লেখা অনেকটাই ক্ষেত্রে আমার এখানে যদিও আছে, যে সেখানে সমাজে নারীরা নির্যাতিত হয়, সেখানে অনেকখানে যেটা দ্রোহকালে অনেকটাই প্রকাশ পেয়েছে। কিন্তু পুরুষরা কি নির্যাতিত হয় না? তারাও হয়, একদম। তারাও নানা রকমভাবে, হ্যাঁ, সেটা সামনে আসে না, সত্যি সেটা কথা সামনে বলতে, আসে বা না, আলোচ্য বিষয় হয়ে ওঠে না। একদম। তারাও হয়, তারা অনেক সময় পরিবারে হয়, অনেক সময় সমাজে হয়, অনেক সময় চাকরি ক্ষেত্রে হয়। সেই রকম সেই, এবং এমন পুরুষদের মধ্যেও তো এমন অনেক কথা থাকে যে কথা তারা বলতে পারে না, কিন্তু যখন সেটা লেখার মধ্যে প্রকাশ হয় তখন সেই পুরুষ অথবা নারী তখন বলে, আরে এই কথাটা তো আমারই কথা, এটা তো আমি বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারলাম কই, বলতে তো পারিনি। আচ্ছা, এই যে লেখালেখির কথা যখনই ওঠে, লেখালেখি বললে কিন্তু আশেপাশে মানুষের সাপোর্ট একটা ভীষণ জায়গা হয়ে ওঠে, এবং যিনি সাপোর্টের সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে লেখার অন্যতম ইন্সপিরেশন হয়ে দাঁড়ান, জীবন সঙ্গী, লেখালেখিতে তার ইম্প্যাক্ট কীরকম ছিল, তিনি কতটা সাপোর্ট করেছেন, বা তার উৎসাহ কতটা ছিল? সেটা যদি বলো, হ্যাঁ, সাপোর্ট প্রথম হচ্ছে যে এক কথায় বলবো যে লেখার ক্ষেত্রে লেখক, পাঠক হচ্ছে মূল সাপোর্টার আমার। আর ব্যক্তিগত দিক থেকে যদি বলতে পারি, সে আমি বলবো উনি আমার হাজবেন্ড হিমাদ্রি মুখোপাধ্যায়। তিনি মারা গেছেন প্রায় আজ 22 বছর হলো তিনি মারা গেছেন। কিন্তু তিনি যখন, আমি বলেছি তো যে তিনিও একটা পত্রিকা অফিসেই চাকরি করতেন, তো তিনি আমাকে বলতেন যে তুমি যেটা পারো সেটা তুমি করো। তার বক্তব্যই ছিল তুমি যেটা পারো সেটা তুমি করো। একদমই, মানে এই সাপোর্টটা পাশ থেকে না হ্যাঁ, থাকলে বোধহয় এতটা জায়গা হয়ে ওঠা যায় না। না যায় না। আমাদের বেশ আড্ডাটা আজকে জমে উঠেছে, আর এমনিতেও বাঙালি আড্ডাবাজ, আর এরকম সুন্দরভাবে আড্ডা জমে উঠলে কিন্তু আড্ডা শেষ করতে ইচ্ছা করে না, কিন্তু দুঃখজনকভাবে এপিসোডের সময় তো ধরা বাঁধা, শেষের পথে আমাদেরকে এগোতেই হবে। তবে একদম এপিসোডটা শেষ করার আগে যদি ছোট্ট 2 লাইন একটা কবিতা আমাদের শোনানো যায়। বর্তমানে আমরা তো একটা সময় চিঠি লিখতাম, তারপর কি হলো, ফোন এলো, ফোনে কথা হতো। তারপর আমরা কি করলাম যে হোয়াটসঅ্যাপে কথা, মেসেজে, বিশেষ করে এই সময়ে ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশন, তারা কখনো কাউকে ফোন করে না, ফোন করে কেমন আছো বলে না, বা সে তার বন্ধুবান্ধবদের ফোন করে কখনো বলে না যে কেমন আছিস কি, কিন্তু তাদের ওই মেসেজ একটা তারা পায়। তা সেই রকম একটা ছোট্ট একটা কবিতা, কবিতাটার নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ বন্ধু। ব্যস্ত ছিলি, হোয়াটসঅ্যাপের বন্ধু হয়ে শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভ রাত। স্মার্টফোনের কারিকুরি জানতাম না তার 7-5, এসব নিয়েই মজার খেলা চলতো দিন রাত। প্রথম প্রথম ফোনে কথা, এটাই ছিল দস্তুর। ক্রমে 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 আঙুল স্পর্শে বাংলা হরফ লিখলাম শিখে, মনেরই যত গভীর কথা লিখে ফেললাম ফোনে, তোর সকাশে পাঠিয়ে দিলাম বোতামগুলো টিপে। কথা বললে শুনবে লোকে, বলবে নানা কথা, পড়তে বসে টুক করে তুই দিলি লিখে, কি করছিস? অঙ্ক কষছি, ছাই করছিস। তবে তুই বল, আমার কথা ভাবছিস? ঠিক বলেছিস, এপারে অঙ্ক কষা,
ওপারে ভূগোল পড়া, ওরই মধ্যে চলতো যত মনের আনাগোনা। শুভ সকাল, ঘুম ভেঙেছে? সুপ্রভাত। স্কুল যাবি না? কেন যাব না? পড়া তৈরি? কিচ্ছু হয়নি। স্যারের কাছে বকুনি খাবি? উপায় নেই, কি আর করি। মায়ের তাড়ায় চমকে উঠে ফোনটা লোকই ব্যাগের ভিতর। ভাতের থালায় মন থাকে না, মন পড়ে রয় ফোনের উপর। টুং করে যেই শব্দ হলো, উঠল আঙুল নিষ্পিষিয়ে। ব্যাগের মধ্যে ঢুকিয়ে আঙুল দিলাম ফোনের পর। রেডি হয়েছি, বেরোচ্ছি। ওকে বস, বটতলায় দাঁড়াচ্ছি। আমার সঙ্গ কেমন লাগে? খারাপ কি, ব্যস্ত লাগে। ব্যস্ত ছিলাম হোয়াটসঅ্যাপের বন্ধু হয়ে। বড় হয়েই গোল পাকালো বন্ধু স্বজন যত। লেখাপড়ার অজুহাতে বাবা আমায় পাঠায় দূরে। একটা ছেলে একটা মেয়ে নিছক বন্ধু হয় কখনো? ভালো থাকিস, গেলাম দূরে। ফিরবি কবে? আর বছরে? সে কথাটা বলবে সময়। করবি দেখা যাওয়ার সময়। বটতলাতে দাঁড়িয়ে থাকিস, বলবো তোকে ভালোবাসি। এমন সত্যি হয় নাকি? বুকের মধ্যে বাজনা বাজে ভালোবাসার মধুর ডাকে। ব্যস্ত ছিলি হোয়াটসঅ্যাপের বন্ধু হয়ে। জীবন কেন জড়ায় মোহে? থাকবো আমি তোরই হয়ে, হোয়াটসঅ্যাপের বন্ধু হয়ে। অনেক ধন্যবাদ প্রতিমাদিকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের আজকের অতিথি প্রতিমা মুখোপাধ্যায়। বেশ সুন্দর একটা কবিতা দিয়ে শেষ হলো। এরপরে খুব একটা কিছু উপসংহার দেওয়া যায় না, শুধু এটুকুই বলবো, আবার খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা এপিসোড নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ওঙ্কার বাংলার। খুব ভালো থাকুন, নমস্কার।